তো আমাদের তো মোটামুটি আমরা যে নোটিশ পেয়েছি সেই নোটিশ অনুযায়ী আমাদের হচ্ছে 15 তারিখ থেকে শুরু করে 19 তারিখ পর্যন্ত জুলাই মাসের আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। টিকিট ডাউনলোড করা যাবে হচ্ছে 10 তারিখ থেকে শুরু করে 19 তারিখ পর্যন্ত জুলাই মাসের। হল টিকিট কাউকে ডাউনলোড করতে হবে না, ইনস্টিটিউট থেকে তোমাদেরকে হল টিকিট প্রোভাইড করে দেওয়া হবে। আচ্ছা, এরপর আসছি ITI CBT এক্সাম। এক্সাম ডেট হচ্ছে 28 তারিখ থেকে স্টার্ট হচ্ছে এবং 17 তারিখ পর্যন্ত চলছে। জুলাইয়ের 28 থেকে স্টার্ট হয়ে আগস্টের 17 তারিখ পর্যন্ত অল ওভার ইন্ডিয়া অল যত রকমের ট্রেডস আছে ITI-তে, ফার্স্ট ইয়ার 1 বছরের কোর্স, সেকেন্ড ইয়ার 2 বছরের কোর্সের ফার্স্ট ইয়ার, আর 2 বছরের কোর্সের সেকেন্ড ইয়ার, যত যা যা ট্রেড আছে সমস্ত ট্রেডের সমস্ত CBT পরীক্ষা এই 28 তারিখ থেকে শুরু করে 17 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যেতে হবে এবং 25শে আগস্ট আমাদের রেজাল্ট পাবলিকেশন হবে। এটা হচ্ছে এখনকার সম্ভাব্য টেন্টিভ ডেটস দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা এখন এটা দেখেই চলবো। তো যেহেতু আমাদের সামনে প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং CBT পরীক্ষা দুরকম পরীক্ষাই আছে, এই যে এখানে আজকে যত সমস্ত ইনস্ট্রুমেন্ট এবং হ্যান্ড টুলস দেখতে পাচ্ছ, এইগুলোর বেসিক্যালি সমস্ত ছবি ছাপা দিয়ে কোশ্চেন থাকে। তোমরা যখন মিনি মক টেস্টে PDF দেখেছো তখন তোমরা অনেক প্রচুর দেখবে এরকম ইনস্ট্রুমেন্টওয়ালা ছবি আছে। এবং তার সাথে সাথে যখনই এরপরে তোমরা বিভিন্ন ধরনের অ্যাপ্রেন্টিসশিপে যাবে বা বিভিন্ন ধরনের তোমরা হচ্ছে যে জবসের জন্য অ্যাপ্লাই করবে, ফিজিক্যাল জবস অ্যাক্টিভিটি পারফর্ম করে দেখাতে হবে, মানে হাতে নাতে তোমাদের প্র্যাকটিক্যাল করে দেখাতে হতে পারে। সেখানে বেশিরভাগ কী প্র্যাকটিক্যাল থাকে, বেসিক্যালি ITI লেভেলে 3টে প্র্যাকটিক্যাল খুব কমন। সেটা হচ্ছে ডজ টাকা তৈরি করা, MCB টাইপ যে আছে কন্ট্রাক্টর আছে, এই যে কন্ট্রাক্টর MCB টাইপ কন্ট্রাক্টর, এটা দিয়ে ডজ টাকা তৈরি করা। এছাড়া আমাদের MK1 যে আছে কন্ট্রাক্টর আছে, আগেকার দিনে 440 ওয়াটের চলতো, 440 ভোল্টের যে ডজ টাকাগুলো চলতো সেই ডজ টাকা মেকিং করা, এইগুলোই বেসিক্যালি কিন্তু আমাদের ওইখানে প্র্যাকটিক্যালে থাকে। তাহলে দেখ মতো যত রকমের ITI ইন্টারভিউজ আছে, ইন্টারভিউতে এরকমই তোমাদের টেবিলের ওপর সমস্ত ইনস্ট্রুমেন্ট সাজানো থাকবে এবং তোমাদেরকে পার্টিকুলারলি একটা করে ইনস্ট্রুমেন্ট ধরবে এবং জিজ্ঞাসা করবে ইনস্ট্রুমেন্টের নাম কী কাজ করে, কোন সাপ্লাই কাজ করাতে পারবো, AC কে কি DC সাপ্লাইতে কাজ করাতে পারবো। তো সমস্ত সেগুলো তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে মোটামুটি তোমরা সবই ইনস্ট্রুমেন্টের নাম জানো, তবুও যেগুলো আমরা জানি না সেগুলো থেকে আমরা বেসিক্যালি স্টার্ট করছি। আচ্ছা, এই যে হ্যান্ড টুলসটা আছে, এই হ্যান্ড টুলসটার নাম বলো। হ্যান্ড নাইফ না, আমাদের কাছে NSQF এর যে নস আছে, অ্যানেক্সার আছে, সেই অ্যানেক্সার অনুযায়ী কিন্তু আমরা এখানে সমস্ত রকমের যত হ্যান্ড টুলস আছে, যত হ্যান্ড টুলস আমাদের প্র্যাকটিক্যালে কাজে লাগে সেগুলোকে মোটামুটি আমরা 60% এখানে আমরা প্রেজেন্ট করে রেখেছি। বাকি 40% আমাদের সেন্ট্রাল রুমে আছে, সেগুলো আনা সম্ভব নয়। তো এখানে বেশিরভাগগুলোই আনা আছে যেগুলো বেসিক্যালি আমাদেরকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করাতে পারবো, ক্যারিয়েবল যেগুলো আছে সেগুলো। তাহলে প্রথমে এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে বেন্ড স্নাইপ, একটা হচ্ছে স্ট্রেট স্নাইপ, একটা হচ্ছে বেঞ্চ স্নাইপ। এই স্নাইপ বা এগুলো বেসিক্যালি ওয়্যার কাটার হিসাবে কাজ করে। যে কোনো ধরনের মোটা বেজে মানে মোটা যে স্কোয়ারের যে ওয়্যার আছে সেই ওয়্যার বা কন্ট্যাক্টটা কাটার জন্য আমরা এই ধরনের কাটার ইউজ করে থাকি। আচ্ছা, এটার নাম বলো, কী নাম বলো, বলো অ্যান্থনি, কে পারবে? এটার নাম বলো। এটা লেখা আছে এখানে ওয়্যার স্টিকার। বেসিক্যালি ওয়্যার স্ট্রিপ করতে কাজে লাগে। স্ট্রিপ করতে মানে ইনসুলেশনটাকে উপর থেকে পুরো ছিঁড়ে নিয়ে বেরিয়ে চলে আসার জন্য কাজে লাগে। একটা তারকে যে কোনো কন্ডাক্টরকে এখানে ঢুকিয়ে দিলি ইনসুলেশনওয়ালা, যে এটা এখানে চিপে ধরে থাকবি, তারটাকে টান দিলি, তাহলে ওই থেকে ওই ইনসুলেশনটা ওই কেটে ফেলে গেল, তারটা ঢুকতে এই কন্ডাক্টরটা বেরিয়ে চলে গেল, ওয়্যার স্টিপার। আচ্ছা, এই টুলসের নাম বলো। ডাম্পিং নয়, কথাটা হচ্ছে ক্রিম্পিং টুল। বেসিক্যালি এই যে ক্রিম্পিং টুলটা আছে এটা কিন্তু ইলেকট্রনিক ক্রিম্পিং টুল, মানে ইলেকট্রনিক্সের দেখবি যে সমস্ত CPU আছে বা কম্পিউটারে যখন একটা কম্পিউটারকে অন্য কম্পিউটারের সঙ্গে অ্যাটাচ করানো হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক দিয়ে, ল্যান দিয়ে, তখন সেখানে একরকম বিশেষ ধরনের কেবেল আমরা ইউজ করি যার নাম হচ্ছে RJ46 কেবেল। সেই RJ46 কেবেলে যে জয়েন্ট অর্থাৎ কানেক্টার, ওই কেবেলগুলো নর্মালি যে আমাদের ওয়্যার আছে সেরকম ওয়্যারের মতো টুইস্টিং করে আমরা জয়েন করতে পারবো না, ওগুলো সুতোর মতো দেখতে, এবং ওখানে অনেকগুলো কালার করা থাকে, হোয়াইট, তারপর হচ্ছে অরেঞ্জ আর হোয়াইট মিলিয়ে একটা, ইয়েলো হোয়াইট মিলিয়ে একটা, এরকম করে প্রচুর রকমের কালার করা থাকে। ওই কালার কোডিং মিলিয়ে আমাদেরকে ওখানে প্রিন্টিং করতে হয়।
তো সেই ক্রিম্পিং করার জন্য দেখবি এরকম ছোটো ছোটো প্লাস্টিকের বক্স আছে, যার মধ্যে তারটা ঢুকিয়ে দিল, একটা ছোট্ট একটা ইয়ের মতো বেরিয়ে থাকে, লেগের মতো বেরিয়ে থাকে, ওইটাকে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে এখান থেকে হ্যান্ডেলটাকে দিয়ে যখন প্রেস করে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে ওপরে তারগুলো বসে থাকলে পুরো একদম জমাট বেঁধে ওটা ক্লিন হয়ে যাবে। বেসিক্যালি এটা RJ46 কেবলকে ক্লিন করার জন্য কাজে লাগে। এছাড়া যদি আমরা চাই যে কোনো ওয়্যারের ওপরে যে ইনসুলেশন আছে সেই ইনসুলেশনকে রিমুভ করবো, তাহলে ইনসুলেশন স্ক্রিনিংয়ের জন্য কিন্তু আমরা কাজে লাগাতে পারি। এই যে ব্লেডটা দেখতে পাচ্ছিস, এই ব্লেডটা আমাদের ইনসুলেশন ক্লিন করতে হবে, ঠিক আছে। এরপর এটার নাম আমরা সবাই জানি ওয়্যার কাটার, এটাকে ওয়্যার স্ট্রিপার বা ওয়্যার কাটার বলা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটার নাম বলো ইলেকট্রিশিয়ান নাইফ। এই যে নাইফটা আছে এটা দিয়ে বেসিক্যালি অনেক ধরনের কাজ করা যায়। আম মাখা করা যায় গরমকালে, ঠিক আছে, শীতকালে নখ কাটা যায়, পেঁয়াজ কাটা যায়, তবে এগুলো সবই সংসারিক কাজগুলো। এবার হচ্ছে ইঞ্জিনিয়ারিং কাজে আসি। এখানে দেখো একটা 4X স্ক্রুড্রাইভার দেওয়া আছে, তারপরে সামনে এটা একটা ছোট নাইফের মতো দেওয়া আছে। তারপরে যদি এদিকে আরো চলে আসিস, এদিকে হ্যাকশর মতো আমাদের যে টিমেন শ যেগুলো হয় তার যে টিপগুলো যেভাবে কাটা, এটা সেইভাবে কাটিং করা যেতে পারে। এছাড়াও এদিকে আরও বিভিন্ন ধরনের আছে, সিজার টিজার রয়েছে। এদিকে একটা সিজার সেট আছে, এই যে সিজার সেট, এটা দিয়ে মাছটা হয়তো ভালো করে কাজ করছে না, কিন্তু এই সিজারটা দিয়ে ছোটো ছোটো যে কোনো ধরনের জব কিন্তু আমরা কাটিং করতে পারি। তাহলে এটা হচ্ছে ইলেকট্রিশিয়ান নাইফ, এটার দাম হচ্ছে 170 টাকা। কেনার কোনো দরকার নেই, আমাদের এই সাইড থেকে এই নাইফ অনেক ভালো, আপনি বাংলা নাইফ 5 টাকাও দাম না, পুরনো হ্যাকশো ব্লেড আমাদের বেদি লাইনারে ঘষো আর ব্লেড বানিয়ে নাও, তাহলে আমাদের ইলেকট্রিশিয়ান নাইফকে হার মানিয়ে দেবে। আচ্ছা, এরপরে চলে আসি এটা একটা খুবই আনকমন একটা জিনিস, তো আশা করি এটা কেউ নাম জানিস না, ফার্স্ট ইয়ারও ছিল না। এটার নাম হচ্ছে রড টুল প্লাগ। এটা বেসিক্যালি যে লেদ বেসিং আছে, লেদ বেসিংয়ে যে অংশটা দিয়ে কোনো জবকে কাটিং করা হচ্ছে তার যে সামনের টিপটা, সেই টিপটাকে কনস্ট্যান্ট এক জায়গায় ধরে রাখার জন্য এই টুল প্লাগটা পিছন দিক থেকে এভাবে সেটিং করা হয়। সেটা যেমন লেদ বেসিং কোনো সময় কোনো জায়গায় টুলটা দেখিস, তাহলে এই টুলটা দেখতে পাবি খুবই ভারী। এটা আমাদের ইলেকট্রিশিয়ানের কোনো টুল নয়, এটা সমস্তই মেকানিক্যালের টুল। আচ্ছা, এইবার এই যে স্প্যানারগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এই স্প্যানারগুলোর নাম বলো ডবল এন্ডেড স্প্যানার। এদিকে একটা এন্ড আছে, এটা দিয়েও কাজ হবে, এদিকে একটা এন্ড আছে, এটা দিয়েও কাজ হবে। ডবল এন্ডেড স্প্যানার, একটা সেট রাখতে হয় 4, 4, 6, 6, 7, 8, 9 এইভাবে কিন্তু একটা সেট ওটা আমাদের কাজে লাগে। আচ্ছা, এটার নাম আমরা বাংলা নাম সবাই জানি স্কেল। ইঞ্জিনিয়ারিং টার্মের নাম কি আছে? স্টিল রুল। কেন ইউজ করা হয় এটাকে? মেজার করতে, কোনো লেন্থকে মেজার করার জন্য বেসিক্যালি আমরা স্টিল রুল ব্যবহার করে থাকি। তবে অবশ্যই ছোট কোনো লেন্থকে, একদম একটা বড় লেন্থ মাপার জন্য নিশ্চয়ই স্কেল বসে বসে মাপা করতে যাবো না, তখন সেখানে আমরা টেপ ইউজ করবো। তাহলে এটা হচ্ছে স্টিল রুল। আচ্ছা, এটার নাম মিনি হ্যাকশো ব্লেড। এই যে মিনি হ্যাকশো, তার ব্লেড এখানে লাগানো ছিল, খুলে গেছে, মিনি হ্যাকশো ব্লেড। আচ্ছা, এখানে আমরা 3 ধরনের ইয়ে পেয়েছি, কি বলে হ্যামার, 3 ধরনের হ্যামার। এই হ্যামারটার নাম কি? বল পিন হ্যামার। বল পিন হ্যামার কিভাবে বুঝবো? মাথায় বল আছে, সেটা একটা বলের আকারে দেখতে, তার নাম হচ্ছে বল পিন হ্যামার। বেশ, এবার হচ্ছে ক্রস পিন হ্যামার। মাথাটা যেটা আছে, মাথার যে পিনটা সেটা ক্রস দেওয়া আছে। যদি স্ট্রেট হতো তাহলে এটাই এরকম ভাবে থাকতো, মানে 90 ডিগ্রিতে এই ফ্ল্যাট নোজটা, এই নোজটা এরকম ঘোরানো থাকতো, তাহলে স্ট্রেট হতো। হেডের সঙ্গে এটা ক্রসে দেওয়া আছে, সেই জন্য এটার নাম হচ্ছে ক্রস পিন হ্যামার। বোঝা গেল? স্ট্রেট পিন হ্যামারটা কেন হবে? এই মাথাটাই যাচ্ছে এরকম ঘুরে গিয়ে এরকম এই দিকে থাকবে, তাহলে সেটা স্ট্রেট হচ্ছে, হেডের সঙ্গে স্ট্রেট ভাবে থাকবে, স্ট্রেট পিন হ্যামার। এরপরে এটার নাম প্লয় হ্যামার। এটা বেসিক্যালি পিনসারের মতো কাজ করে। বেসিক্যালি কোনো উডেন মেটেরিয়ালের গায়ে যদি নেল বা কিলার ঠোকা থাকে, তাহলে সেই সমস্ত জায়গাতে আমরা সেই পেরেকটাকে তোলার জন্য, এক্সট্রাক্ট করার জন্য আমরা এখানে এই ধরনের যে হ্যামার আছে সেই হ্যামার ইউজ করে থাকি। বেসিক্যালি কাজটাই কার্পেন্টারদের বেশি কাজে লাগে। আচ্ছা, এবার এখানে দেখো অনেক ধরনের টুলস আছে যেগুলো আমাদের ইলেকট্রিশিয়ানদের কোনো কাজে আসে না, কিন্তু আমাদের সেগুলো সম্পর্কে জানতে হবে। কারণ আমাদের ইলেকট্রিশিয়ানের ফার্স্ট ইয়ারের যে সেকেন্ড মডিউল আছে সেটা হচ্ছে বেসিক সেফটি প্র্যাকটিস অ্যান্ড অ্যালাইড ট্রেডস অফ হ্যান্ড টুলস। মানে বিভিন্ন ধরনের ট্রেডস একসঙ্গে করা হয়েছে। অ্যালাইড ট্রেডস মানে এখানে সার্ভেয়ারের কিছু নেই, অবশ্যই যেটা আমাদের সেন্টার রুমে আমাদের রয়েছে সেটা হচ্ছে স্পিরিট লেভেল। স্পিরিট লেভেল আছে একটা এরকম ছোট্ট একটা বক্সের মতো দেখতে, একটা রড, একটা কাঁচের রড দেখা যাচ্ছে এবং সেখানে একটা রঙিন জল ভরা আছে। যদি কোনো প্লেনের ওপরে সেটাকে রাখা হয় এবং সেই জলটা যদি একদম মিডিল পজিশনে থাকে, তাহলে বুঝবো সেই প্লেনটা একদম হরাইজন্টাল আছে। আর যদি সেটা জলটা এদিকে ওদিক থাকে, তাহলে বুঝবো কোনো একদিকে ঢাল নিশ্চয়ই আছে, তখন সেটাকে আমাদের কিওর করতে হবে। তাহলে এখানে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বা টুলস দেখছি সেগুলো বেসিক্যালি আরও বিভিন্ন সমস্ত ট্রেডের আছে। সেই জন্যই ওই চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যালাইড ট্রেড। বিভিন্ন রকমের ট্রেডকে অ্যালাইড করা আছে, একসঙ্গে নিয়ে আসা আছে। এইবার এইগুলো সম্পর্কে একটু বলি। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলোর কি তোমার নাম জানো? ক্যালিপার। তাহলে এখানে কিন্তু ক্যালিপারও আছে কিছু, আবার কিছু আছে ডিভাইডারও আছে, ঠিক আছে। এই যে বেসিক্যালি জিনিসটা, এটার নাম হচ্ছে আমাদের ডিভাইডার। এটার নাম হচ্ছে ডিভাইডার।
এইটার একটা ছোট একটা মানে অংশ, ছোট একটা রুম আমাদের সবার জ্যামিতি বক্সে থাকতো, যেটা আমরা বলতাম কাটা কম্পাস। বেসিক্যালি একটা নির্দিষ্ট একটা লেন্থকে এক জায়গা থেকে অন্য জায়গায় কপি করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। মনে করো আমাদের এখানে 6 সেন্টিমিটার মাপ নেওয়া আছে, ধরলাম আমাদের এখানে একটা স্টিল রুম নিলাম, সেখানে 6 সেন্টিমিটার মাপ এখানে স্ট্যান্ডার্ড করা আছে। এবার এই 6 সেন্টিমিটারটাকে আমি এখান থেকে যদি এটার এই কাঁটার থ্রুতে পারিনি, ধরুন আমি মাপ নিচ্ছি, এখানে মাপ পেলাম 1 থেকে 7 অবধি পাচ্ছি, তার মানে হচ্ছে 6 সেন্টিমিটার পেলাম। তাহলে এই 6 সেন্টিমিটার মাপটাকে হুবহু কোনো জায়গায় বসাতে গেলে আমরা এই ডিভাইডার ইউজ করে থাকি। এটার নাম হচ্ছে অনলি শুধু নাম হচ্ছে ডিভাইডার। এরপরে আসি, এখানে 3 ধরনের ক্যালিপার আছে। দেখো প্রথম এটাকে ধরি, তাহলে এইখানে এই যে দেখতে পাচ্ছি এই ক্যালিপারটা, এর নাম কে বলতে পারবে? ইনসাইড ক্যালিপার। কারণ কিছুদিন আগে আমরা একটা শর্টসেও বলেছি এটাকে, এবং আমরা এর যে সিবিটির যে মিনি মক টেস্ট আছে সেখানেও আমরা আলোচনা করেছি। এর যে লেগগুলো আছে সেই লেগগুলো বাইরের দিকে এরকমভাবে মোচড়ানো আছে, বাইরের দিকে টুইস্ট করে দেওয়া আছে। তাহলে এটা যদি কোনো এরকম হোলো সেকশন হয়, গোলাকার অংশ হয়, তার ভিতরে যদি ডায়ামিটার মাপতে হয়, তাহলে আমরা এটাকে এইভাবে ঢুকিয়ে দিয়ে আমরা কিন্তু এর ডায়ামিটারটাকে মেজার করতে পারবো তো মেজার করতে পারবো। কিন্তু যদি এটাকে বলে বাইরের মাপ মাপতে, তাহলে আর মাপতে পারবে না। তখন এটাকে মাপার জন্য আমাদের আউটসাইড ক্যালিপার বা আউটসাইড ডিভাইডার আমাদের কাজে লাগবে। এই ডিভাইডার দিয়ে বা ক্যালিপার দিয়ে তখন আমরা কাজ করাবো। এই ক্যালিপার দিয়ে আমরা যদি বাইরের মাপটা মাপতে চাই, তাহলে আমরা ইজিলি এর যে বাইরের লেন্থ কতটা আছে বা ডায়ামিটার কতটা আছে সেটা কিন্তু আমরা ইজিলি এখান থেকে মেজার করতে পারবো। এর যে হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেল দিয়ে এটাকে বেসিক্যালি কাজটা করাতে হবে, এবং আমরা বাইরের যে কোনো জিনিসের বাইরের দিকে যে মেজারমেন্ট সেটা নেওয়ার জন্য আমরা কিন্তু এই যে আউটসাইড ক্যালিপার সেটা আমরা ইউজ করব। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আউটসাইড ক্যালিপার, এটা হলো ইনসাইড ক্যালিপার, এটা হচ্ছে ডিভাইডার, আর এটার নাম হচ্ছে জেনি ক্যালিপার। জেনি ক্যালিপার কেন ইউজ করা হয়? যদি কোনো অবজেক্টের আউটার এজে মানে শেষের দিকে ধারের দিকে যদি প্যারালাল লাইন ড্র করতে বলে, প্যারালাল লাইন মানে একটা সোজা দাগ ড্র করতে বলে, তাহলে পরে সেক্ষেত্রে আমাদের সোজা দাগও হতে পারে। যদি প্লেনটা এরকম আঁকা বাঁকা হয়, তাহলে জেনি ক্যালিপারও ওরকম আঁকা বাঁকাভাবেই চলবে, তাহলে ওইখানে লাইনটা এরকম বাঁকতে আঁকতে যাবে। তাহলে যে কোনো মেটাল পিস হোক বা উডেন পিস হোক, তার আউটার এজে যদি আমাদের প্যারালাল লাইন ড্র করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জেনি ক্যালিপারটা ইউজ করবো। কীভাবে ইউজ করবো? জেনি ক্যালিপারটাকে এখানে ঠেকাবো। এবার আমরা যদি একটা স্ট্রেট লাইন ড্র করতে চাই, তাহলে আমরা গা বরাবর শুধু ধরে এটাকে টানবো, তাহলে এখানে যে দাগটা পাবো সেটা একদমই এই প্লেনটার সঙ্গে হরাইজন্টাল বা প্যারালাল হয়েছে চলতে যাবে। এটাই হচ্ছে জেনি ক্যালিপারের কাজ। আউটার এজে প্যারালাল লাইন ড্র করা হচ্ছে জেনি ক্যালিপারের কাজ। এরপরে আসি, এই যে টুলসটা বা ইনস্ট্রুমেন্টটা, তোমরা এটার সঙ্গে অনেকেই পরিচিত আছো, সবাই দেখেছো। আমরা যখন সিলিং ফ্যান অর্থাৎ সিঙ্গেল ফেজ পার্মানেন্ট ক্যাপাসিটার মোটরের ওয়াইন্ডিং কানেকশন করেছি এবং ওয়াইন্ডিংয়ের যে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করেছি, তখন কিন্তু আমরা এই টুলসটাকে প্রচুরবার ব্যবহার করেছি, এবং এই টুলস দিয়ে কীভাবে আমরা ছোটো ছোটো ওয়াইন্ডিংয়ের তারের যে গেজ আছে সেই গেজ মিলিমিটার বা ইঞ্চিসে মাপতে পারবো, সেটা আমরা এখান থেকে মেজার করা তোমাদেরকে দেখিয়েছি। এটার নাম হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার। যে কোনো জিনিসের আউটসাইডের ডায়ামিটার মেজার করার জন্য আমরা এই ইনস্ট্রুমেন্টটাকে ব্যবহার করি। বোঝা গেল? এখানে 25 mm পর্যন্ত মাপ নেওয়া যায়। এই 25 mm পর্যন্ত মাপ নেওয়া যেতে পারে, সেরকমভাবে দুটো স্কেল করা আছে, একটা হচ্ছে ফিক্সড স্কেল, একটা হচ্ছে মুভিং স্কেল। চলে আসি, আউটসাইড মাইক্রোমিটার কমপ্লিট হলো। এরপরে আমরা এখানে মোটামুটি অনেকগুলো প্লায়ার নিয়ে এসেছি। এই প্লায়ারগুলোর মধ্যে আমাদের বেসিক্যালি সব থেকে বেশি যেটা কাজে লাগে সেটা হচ্ছে প্লায়ারদের টাকা, কম্বিনেশন প্লায়ার। কেন এটাকে কম্বিনেশন প্লায়ার বলা হচ্ছে? সব কিছু মানে কীরকম, কী কী কাজ? ইনসুলেশন আলাদা করা, স্টিক করা, টুইস্টিং করা, আর ইনসুলেশন রিমুভ করা, ওটা হলো তার কাটা কাজ চলা, এবং টুইস্টিং দু রকম কাজ হলো, আর ধরে রাখা। তাহলে বেসিক্যালি 3টে কাজের মধ্যে দিয়ে হবে, একটা হচ্ছে কাটিং, একটা হচ্ছে টুইস্টিং, আর একটা হচ্ছে হোল্ডিং। 3টে কাজ একই প্লায়ার দিয়ে হচ্ছে বলে এর নাম হচ্ছে কম্বিনেশন প্লায়ার। 3 ওয়ার্কস অফ কম্বো ইজ ডান উইথ দিস, সো দিস ইজ কল্ড কম্বিনেশন প্লায়ার। আচ্ছা, এরপরে ওই কম্বিনেশন প্লায়ার দিয়ে আমরা 3টে কাজই করতে পারবো। দেখো, এই সামনের যে ফ্ল্যাট নোজটা রয়েছে, এটা দিয়ে যে কোনো জিনিসকে হোল্ড করতে, যদি আমরা এটাকে ধরতে চাই ধরে রাখতে পারি। যদি আমরা এটাকে কাটতে চাই, তাহলে এর যে টিক আছে এই টিতে এটাকে ঢুকিয়ে দিলাম, যে কোনো কন্ডাক্টর বা কেবলকে দিয়ে হ্যান্ডেল দুটোকে চাপ দিলেই টিক কেটে দিয়ে বেরিয়ে যাবে। আর যদি আমরা ইনসুলেশন রিমুভ করতে চাই, তাহলে এখান থেকে তার ঢুকিয়ে রেখে
চাপ দিয়ে তারটাকে টেনে বার করে নিলেই ওই থেকে ইনসুলেশনটা বাইরে পড়ে যাবে, কন্ডাক্টরটা এদিকে রিমুভ হয়ে বাইরে চলে আসবে। তাহলে এই জন্য নাম হচ্ছে কম্বিনেশন প্লাগ। এবার ওই কম্বিনেশন প্লায়ারের যে তিনটে কাজ, কাটিং, টুইস্টিং, হোল্ডিং, সেটা করার জন্য বেসিক্যালি আমরা এখানে আরও 3-4 ধরনের প্লায়ার নিয়েছি। তাহলে এই যে প্লায়ারটা দেখতে পাচ্ছি এবং এখানে এই যে প্লায়ারটা দেখতে পাচ্ছি, দুটোই কিন্তু একই প্লায়ার, কিন্তু এর মাপ আলাদা আছে। একটা হচ্ছে 150 mm, একটা হচ্ছে 200 mm, একটা 150, একটা 200 mm। তো এর নাম হচ্ছে, বলো এর নাম কি? ডায়াগোনাল কাটিং প্লায়ার বা সাইড কাটিং প্লায়ার। সাইড কাটিংও কেউ বলে ডায়াগোনাল কাটিং প্লায়ার। বেসিক্যালি তারকে কাটিং করার জন্য, ওয়্যার কাটিং করার জন্য আমরা এই ধরনের প্লায়ার ব্যবহার করে থাকি। যে কোনো ধরনের ইলেকট্রিশিয়ানদের কাছে কিন্তু এই প্লায়ার বেশি দেখতে পাওয়া যায়। এরপরে আমরা আসছি এই প্লায়ারটার কথাতে। এই প্লায়ারটা দেখো, এই প্লায়ারটা কেমন দেখতে? এর এখানে বেসিক্যালি এই যে প্লায়ারটা ছিল, এই যে অংশটা, এটাকে বলা হয় নেক পোর্শন, মানে নেক পোর্শন বা নোজ পোর্শন। তাহলে এই নোজ পোর্শনটা এর কিন্তু বেশ ফ্ল্যাট টাইপের করা, সেই জন্য এই প্লায়ারটার নাম হচ্ছে ফ্ল্যাট নোজ প্লায়ার। দিয়ে আমরা কি কাজ করি, কি ইউজেস করি? তাহলে আমরা হোল্ডের জন্য অবশ্যই, যে কোনো জিনিসকে হোল্ড করার জন্য অবশ্যই কাজে লাগতে পারে, এবং এটা সব থেকে বেশি টুইস্টিংও করা যাবে। এবং সব থেকে বেশি এটা যেতে দিয়ে কাজ হয় সেটা হচ্ছে যখন আমরা ওয়াইন্ডিং বাঁধি, রিওয়াইন্ডিং করার সময় পুরনো যে সমস্ত কেটে ঢুকে থাকা ওয়াইন্ডিংগুলো স্পটের মধ্যে ঢুকে থাকে, যেগুলোকে আমরা হাত দিয়ে টেনে বার করতে পারি না, সেই ধরনের উইজেসগুলোকে টেনে বের করে নিয়ে আসার জন্য এই ফ্ল্যাট নোজ প্লায়ার দিয়ে আমরা টেনে বের করে নিয়ে আসি। তো বেসিক্যালি হোল্ডিং অ্যান্ড টুইস্টিংয়ের জন্য আমরা ফ্ল্যাট নোজ প্লায়ার ইউজ করে থাকি। এরপরে আসছি লং নোজ প্লায়ার। তাহলে লং নোজ প্লায়ার দিয়ে আমরা কি করবো? এর নোজটা অনেকটা লম্বা, সেই জন্য এটার নাম হচ্ছে লং নোজ প্লায়ার। আমাদের এখানে তো আরেকটা প্লায়ার ছিল, এটার নাম হচ্ছে রাউন্ড নোজ প্লায়ার। এর নোজটা একদমই রাউন্ড। এই রাউন্ড নোজ প্লায়ার দিয়ে একরকমের কাজ হবে, লং নোজ প্লায়ার দিয়ে একরকমের কাজ হবে। প্রথমে আসি রাউন্ড নোজ প্লায়ারের কথা। এই রাউন্ড নোজ প্লায়ার দিয়ে কি কাজ করা যাবে বলো? যে কোনো ধরনের কন্ডাক্টরের যদি লুপ বা হুক তৈরি করতে, এটা একটা এসিএসআর টুকরো। এই এসিএসআর টুকরোটাকে যদি আমরা এরকম একটা আই হুক তৈরি করতে চাই, তাহলে আমাদের এই প্লায়ারটাই লাগবে। যখন কিন্তু আমরা এই প্লায়ারটা দিয়ে সেটা এই কাজটা করতে পারবো, তাহলে অনেক আমাদের শিল্পী হতে হবে, কিন্তু অত শিল্পী আমাদের হওয়া যাবে না। তো আমরা এই তার জন্য একটা নির্দিষ্ট প্লায়ার দেওয়া আছে, কিছুই না, একটা কাটিং পায়ের টুকরোটাকে যেটা তুমি ধরতে চাইছো, সেটাকে এই নোজের মধ্যেখানে এইভাবে চেপে ধরো। চেপে ধরার পর বুড়ো আঙুলটা আছে, বুড়ো আঙুল দিয়ে এইখানটা ধরো, এই নোজের সঙ্গে ঠেকিয়ে ধরো, দিয়ে এটাকে এই নোজের গায়ে রেখে এক পা গোটা ঘোরাও। এক পা দিয়ে গোটা ঘোরানো হয়ে গেলে আর তো ঘুরবে না, এখানে নোজের সঙ্গে ঠেকে যাচ্ছে, এই নোজে ঠেকে গেছে, ব্লক হয়ে গেছে। এবার এখান থেকে বার করো না, তাহলে এটা দেখতে কেমন লাগছে? খুবই বাজে, ভালো হয়নি, তাই তো? এবার এটাকে ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? যেদিকে মাথাটা সামনের দিকে হেলে আছে, যেখানটাতে এই নোজটা যেখানে ঠেকেছে, ঠিক সেইখানটাতে এই নোজটা ঢুকিয়ে এটাকে পিছন দিকে একবার এরকম ঘোরাতে হবে। তাহলে এখন কেমন হয়ে গেল? মাথাটা একটু ওদিকে কাজ হয়ে গেল। এইবার এই নাকটাকে ধরে এই সামনের দিকে একবার ঘুরিয়ে দাও, তাহলে দারুণ সুন্দর একটা আই হুক আমাদের এটা দিয়ে তৈরি করা যায়। তাহলে যে কোনো ধরনের সিঙ্গেল স্ট্যান্ডের যে কন্ডাক্টর আছে, সেটাকে যদি আমরা এরকম রিং বানাতে চাই, আই বানাতে চাই বা হুক বানাতে চাই, তাহলে আমরা এই রাউন্ড নোজ প্লায়ারটাকে বেসিক্যালি ইউজ করবো। আচ্ছা, এরপর আসি লং নোজ প্লায়ার। তাহলে লং নোজ প্লায়ারটা এখানে আমাদের জাম্প হয়ে যাচ্ছে, করা যাচ্ছে না ভিডিও। লং নোজ প্লায়ার বেসিক্যালি আরও সরু হয়, এর নোজটা আরও লং হয়, আরও সরু হয়। লং নোজ প্লায়ার আমরা কেন কাজ করিয়ে থাকি? মনে করো কোনো একটা এরকম জায়গা আছে, এরকম একটা হোলো সেকশন, ছোট্ট একটা জায়গা, যেখানে অনেক ভিতরে একটা স্ক্রু লাগানো আছে। আমাদের অনেক সময় থাকে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টের হোল কি ভিতরে থাকে, তার ভিতরে একটা স্ক্রু লাগানো আছে। সেই স্ক্রুটাকে খুলতে গেলে তখন আমাদের বুদ্ধি শেষ হয়ে যায়, আমরা হাতও ঢুকবে না, আর সেখানে কম্প্রেশন প্লায়ারও যাবে না, সেখানে ফ্ল্যাট নোজ প্লায়ারও যাবে না, কোনো সাইড কাটিং প্লায়ারও যাবে না। সেই রকম হোলো সেকশন বা যেখানে কনজেস্টেড জায়গা, সেই জায়গাতে ওই সমস্ত নাট বা স্ক্রুকে লুজেন বা টাইট করার জন্য আমাদের লং নোজ প্লায়ার লাগে। যত বেশি লং হবে নোজটা, তত সরু তীক্ষ্ণ জায়গায় ঢুকে যাবে, দিয়ে সেখানে আমরা কাজ করতে পারবো। তাহলে সেই সমস্ত কাজের জন্যই আমরা বেসিক্যালি লং নোজ প্লায়ার ব্যবহার করি। এরপরে আসি, এটার নাম হলো হ্যান্ড ভাইস। এটাকে হ্যান্ডে করে আমাদের অপারেট করতে হয়। হ্যান্ডে করে রেখে, চাপা দিয়ে রেখে, এখানে যে কোনো জিনিসকে আমরা এই অ্যাডজাস্টেবল স্ক্রুয়ের সাহায্যে যে কোনো জিনিসকে হোল্ড করাতে পারবো, দিয়ে আমাদের পাতি এরকম বেঞ্চের উপর রেখে দিয়ে আমাদের কাজ চলবে। তা যেহেতু এটা আমরা হ্যান্ডের সাহায্যে সাপোর্ট দিয়ে কাজ করাবো, এর নাম হচ্ছে হ্যান্ড ভাইস। যখনই এটা বেঞ্চের সঙ্গে সেটিং হয়ে যাবে, তখন তার নাম হয়ে যাবে বেঞ্চ ভাইস। তাহলে হ্যান্ড ভাইস বেসিক্যালি যে কোনো জিনিসকে হোল্ডিং করার জন্য কাজে লাগে। যখন আমরা একা একা আমাদের হচ্ছে বাঁধতে চাই, এই যে মোটরের ওয়াইন্ডিং বাঁধতে চাই, তখন এই আর্মেচারটাকে যদি আমাদের হোল্ড করাতে হয়, তাহলে আমাদের একদম কারো সাহায্য নিতে লাগবে। কিন্তু এখানে যদি আমাদের বেঞ্চ ভাইস থাকে, তাহলে আমাদের আর কারো সাহায্য নিতে লাগবে না। বেঞ্চ ভাইসটাকে হালকা করে ফাঁকা করে নাও এবং এই অ্যাডজাস্টেবল স্ক্রুয়ের সাহায্যে এটাকে ভালো করে আটকে দাও, তাহলে এরা নড়াচড়া করবে না। এবার এখানে একটু ভারী কিছু চাপা দিয়ে আরামসে ওয়াইন্ডিং করতে পারবে।
তাহলে একা একা যে কোনো ধরনের ওয়াইন্ডিংয়ের কাজ কমপ্লিট করার জন্য এই হ্যান্ড ভাইস আমাদের কাজে লাগে। এটা বেসিক্যালি হোল্ডিং টুল, যে কোনো অবজেক্টকে হোল্ড করার জন্য ব্যবহার করা হয়। এটার নাম বলো, আরেকটা ছিল এটা, দুটো আছে, এটা একটা এবং এটা একটা, যেটার দুটো পা তার কি নাম? তার নাম হচ্ছে বিয়ারিং কুলার। আর যেটা তিনটে আছে এটা হচ্ছে পুলি কুলার। দু রকমের কাজ হয়, পুলি বা বিয়ারিং। এটা দিয়েও কি বিয়ারিং খোলা যাবে? না, খোলা যাবে, কোনো অসুবিধা নেই, এটা দিয়েও খোলা যাবে। তবে এটার নাম দেওয়া হচ্ছে পুলি কুলার, আর এটার নাম দেওয়া হচ্ছে এটার নাম হচ্ছে বিয়ারিং কুলার, এটার নাম দেওয়া হচ্ছে পুলি কুলার। তাহলে যে কোনো রকমের পুলিকে বা বিয়ারিংকে যদি ফুল করে বাইরে থেকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের টুলস কাজে লাগিয়ে রাখি। এইবার বলো, আমরা যত রকমের টুলস এখানে দেখলাম, এই সমস্ত টুলসগুলোকে কোন ধরনের টুলস বলা যায়? এগুলো সবই হচ্ছে হ্যান্ড টুলস, সবই হচ্ছে হ্যান্ড টুলস। কারণ যেখানে আমাদের নিজেদের গায়ের শক্তি কাজে লাগানো হচ্ছে। যদি আমরা এটাকে ড্রিল করতে চাই, এখানটায় চাপ দিয়ে প্রেসার দিয়ে ধরতে হবে, হ্যান্ডেলটাকে এখান থেকে চাপ দিয়ে ঘোরাতে হবে, তাহলে আমাদের এখানে ড্রিল হবে। তাহলে এখানে আমাদের হিউম্যান এফোর্ট, হিউম্যান সোর্সটাই এখানে কাজে লাগছে, সেই জন্য এই টুলসটার নাম হচ্ছে হ্যান্ড টুল। এইবার যদি আমরা একই কাজ করতে চাই ইলেকট্রিক পোর্টেবল ড্রিল দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটু গায়ে শক্তি দিতে হবে ঠিকই, কিন্তু বাকি কাজটা করে দেবে ইলেকট্রিসিটি। সেই জন্য ওটার নাম হচ্ছে পাওয়ার টুলস। পাওয়ার টুলস, যেই টুলসে হিউম্যান এফোর্টের সঙ্গে সঙ্গে ইলেকট্রিক পাওয়ারকেও মেনলি কাজে লাগানো হবে, সেটাকে বলা হবে পাওয়ার টুলস। তাই টুল দু ধরনের হয়, একটা হচ্ছে হ্যান্ড টুলস আর একটা হচ্ছে পাওয়ার টুলস। তাকে হ্যান্ড টুলস, তাকে পাওয়ার টুলস বলে, বুঝে গেছো? এবার আসি, আমাদের এটা হচ্ছে সর্বভাগের কাটালি কলা, সব জায়গাতে কাজে লাগে। এই যে মিটারটা, এই মিটারটার নাম আমরা বলা যায় যে ডিজিটাল মাল্টিমিটার, ডিএমএম শর্ট ফর্মে বলা হয়। যখন কোম্পানিতে কাজ করতে যাবি, কারোর টাইম নেই ডিজিটাল মাল্টিমিটার করে ডাকবে, ডিএমএমটা নিয়ে আরে মাথা তো শুনতে চালতে এক হয়ে যাবে, আবার কি বুঝতে ভাই, ওখানে গিয়ে যখন দেখবি ডিজিটাল মাল্টিমিটার, তখন ওখানে তোকে তুই তো যাবি ওখানে সুপারভাইজার হিসাবে, আর তোর নিচে যারা টেকনিশিয়ানরা থাকবে, আচ্ছা তারা সে লাগাল দেবে, ঠিক আছে? এর ছেলে, ওর ছেলে, টাকা, ওর লজ্জাটা না জানলে শুনতে হবে। তাই জন্য এখান থেকে জেনে যাও। তাহলে ডিজিটাল মাল্টিমিটার, তাহলে মাল্টিমিটার কেন বলছে? এই মিটারটাকে মাল্টিপারপাস অ্যাকশনের জন্য আমরা এই মিটারটাকে ইউজ করতে পারি। মিটারটা দিয়ে ভোল্টেজ মেজার করা যাবে, কারেন্ট মেজার করা যাবে, রেজিস্ট্যান্স মেজার করা যাবে, কন্টিনিউটি চেক করা যাবে, কোনো জায়গায় শর্ট সার্কিট হয়েছে কিনা সেটাও জানা যাবে। এবং তাছাড়া যদি আমরা ডায়োড চেক করতে চাই, যদি ট্রানজিস্টার চেক করতে চাই, এনপিএন টাইপ কি পিএনপি টাইপ ট্রানজিস্টার, সমস্ত কিছু আমাদের ওই একটাই মিটারের মধ্যে দিয়ে করা যাবে। এবং এখানে একটা কন্টিনিউটি সেগমেন্ট দেওয়া আছে। এই সেগমেন্টে যদি আমরা এই কাঁটাটাকে সেট করে যে কোনো জিনিসের, যে কোনো ওয়্যারের মধ্যে কন্টিনিউটি আছে কিনা, মানে ওয়্যারটা ব্রেক তো হয়ে যায়নি, সেটা চেকিং করার জন্য এটা বেসিক্যালি সবসময় আমরা ইউজ করে থাকি। এর সঙ্গে আমরা আরেকটা জিনিস ইউজ করি, সেটার নাম কি বলতো? এই একই কাজ করার জন্য, সেটা না থাকলে এটা লাগবে, আবার এটা না থাকলে ওটা লাগবে, যে কোনো একটা লাগবে। সিরিজ টেস্টার, সিরিজ টেস্টার যে কোনো ধরনের জিনিসকে টেস্ট করার জন্য আমাদের ইলেকট্রিশিয়ানদের মেইন অস্ত্র হলো সিরিজ টেস্টার, টেস্টার আর কম্বিনেশন প্লাগ। এই তিনটে জিনিস দিতে আমাদের থাকে। আর একটা যদি স্ক্রুড্রাইভার থাকে, মোটামুটি ফোরহেড বা একটা যে কোনো স্ক্রুড্রাইভার বক্স, এরকম একটা স্ক্রুড্রাইভার বক্স থাকলে আমাদের মোটামুটি সমস্ত কাজই করা যায়। তো বিশেষ কিছু কাজের জন্য আমাদের এই হেভি ডিউটি স্ক্রুড্রাইভারগুলো লাগে। বড় বড় নাট, বড় বড় স্ক্রু যেগুলো আছে সেগুলোকে টাইটিং বা লুজিং করার জন্য স্ক্রুড্রাইভার ব্যবহার করা হয়। এবং বলি, এই যে স্ক্রুড্রাইভার দেখলাম হেভি ডিউটি স্ক্রুড্রাইভার, তার একটা বিশেষ কাজ আছে। ধরুন এই একটা স্ক্রুড্রাইভার এবং এই একটা স্ক্রুড্রাইভার, এই দুটো স্ক্রুড্রাইভারকে দু রকম ভোল্টেজে ইউজ করা যাবে। এটা হচ্ছে সিঙ্গেল ফেজ ভোল্টেজের জন্য ইউজেবল স্ক্রুড্রাইভার, আর এটা হচ্ছে 440-এর জন্য ইউজেবল স্ক্রুড্রাইভার। কারণ 440-এ যখন আমি কাজ করতে যাব, তখন আমাকে ডিস্টেন্স থেকে কাজটা করতে হবে, কাছে গেলে হবে। সিঙ্গেল ফেজের কাছে গিয়ে আমরা কাজটা করি। সিঙ্গেল ফেজকে আমরা যদি চাই একদম বডির কাছাকাছি রেখে কাজটা করতে পারবো, তাই জন্য আমাদের এর যে নেটটা আছে সেটা তুলনামূলক ছোট, আর এর ক্ষেত্রে কি হেভি ডিউটি, মানে অনেক বড় এর নেটটা করা আছে, অনেক দূর থেকে আমরা স্ক্রুটাকে অপারেট করতে পারবো। তাই যেখানে ভোল্টেজ বেশি, হাই ভোল্টেজ মিডিয়াম লেভেলে আমরা এই ধরনের স্ক্রুড্রাইভার ইউজ করে থাকি, আর যেখানে হচ্ছে মিডিয়াম টু লো ভোল্টেজ, সেখানে আমরা এই ধরনের স্ক্রুড্রাইভার ইউজ করি। বলে এটার নাম বলো এমসিবি। এমসিবি ফুল ফর্ম বলো মিনিয়েচার সার্কিট ব্রেকার। যে জিনিসটা বেসিক্যালি আমাদের সার্কিটকে কি কি প্রোটেকশন দেবে? মিনিয়েচার সার্কিট ব্রেকার, শর্ট সার্কিট, ওভারলোড প্রোটেকশন। এই যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করছি, এই সমস্ত কোশ্চেন, এই কোশ্চেনগুলোই তোমাদেরকে যত জায়গায় ইন্টারভিউতে যাবে এই সেম টু সেম কোশ্চেন করবে। এছাড়া আর কিছু থিওরিটিক্যাল কোশ্চেন করে, সেগুলো আমরা অবশ্যই কোনো না কোনো ভিডিওর মাধ্যমে জানবো। তাহলে এই এমসিবি বেসিক্যালি আমাদের দু রকমের প্রোটেকশন দেবে, একটা হচ্ছে ওভারলোড প্রোটেকশন আর একটা হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন। তো এই এমসিবি তো বিভিন্ন ধরনের হয়, এ বি সি ডি কে জেড
বিভিন্ন ধরনের এমসিবি থাকে, তার রেটিংস আলাদা আলাদাভাবে লেখা থাকে। তো কোন এমসিবিটা কোথায় আমরা কাজে লাগাবো, কোনটা ডোমেস্টিকের জন্য, কোনটা ইন্ডাস্ট্রির জন্য, কোনটা কমার্শিয়াল লাইনের জন্য, কোনটা হচ্ছে পাওয়ার স্টেশনের জন্য, কোনটা সাবস্টেশনের জন্য, সেই সমস্তগুলো আমরা জানতে পারবো। অবশ্যই আমাদের একটা ভিডিও আপলোড অবস্থায় আছে, তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, ডিফারেন্ট টাইপস অফ এমসিবি অ্যান্ড দেয়ার ইউজেস। আচ্ছা, এই মিটারগুলো এই মিটারটার নাম বলো। পাওয়ার মিটার নয়, শুধু বলো এনার্জি মিটার। পাওয়ারকে আওয়ার দিয়ে গুণ করতে হবে, তাহলে যেটা হবে পাওয়ার ইন্টু আওয়ার সমান হচ্ছে এনার্জি, তাই তো? এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের বলা হয় ইলেকট্রিসিটি মিটার। আমাদের প্রত্যেকের বাড়িতে সাপ্লাই থেকে যে লাইনটা ঢুকেছে সেটা এই মিটারের এখানে দেখো 4টে টার্মিনাল করা আছে, 1টা 2টো 3টে 4টে। এই ফেজ, এই নিউট্রাল, এই নিউট্রালের সঙ্গে পরেরটাই আবার নিউট্রাল নেওয়া হবে, দ্বিতীয়টা হচ্ছে ফেজ। তাহলে এই দিক থেকে হচ্ছে ইনপুট, এদিক থেকে আউটপুট বেরিয়ে আমাদের যে মেন সুইচ বোর্ড আছে, সুইচ বোর্ডের সঙ্গে লাগানো আছে, সেখানে ফিউজের সঙ্গে কানেকশন করা থাকতে পারে। আর এখনকার দিনে অনেকে ফিউজ বাদ দিয়ে সেখানে ডাইরেক্ট ডিপি এমসিবি লাগিয়ে দিয়েছে। ওই ডিপি এমসিবি থেকে বেরোবে, তারপরে সেখান থেকে এক একটা সিঙ্গেল আরসিসিবি রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, তারপরে সেখান থেকে সিঙ্গেল এমসিবি হয়ে চলে যাবে লোডে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের এনার্জিটা। বেসিক্যালি আমরা কত পরিমাণ এনার্জি আমরা ইলেকট্রিসিটি থেকে কনজিউম করলাম, তার জন্য আমাদেরকে ওখানে একটা মিটার, এরকম রোটেশনাল মিটার দেওয়া আছে। প্রত্যেক 1000 ইউনিটের জন্য, প্রত্যেক 1000 ওয়াটের জন্য ওটা একবার করে বিট করবে। কারণ আমরা জানি যে 1000 ওয়াট মানে হচ্ছে 1 কিলোওয়াট, মানে হচ্ছে 1 বিওডি, তাই তো? 1000 ওয়াট যদি 1 ঘন্টা ধরে কাজ করতে পারে, মানে 1000 ওয়াটের পাওয়ারকে যদি আমরা 1 ঘন্টা ধরে কনজিউম করাই, তাহলে আমরা যতটুকু এনার্জি কনজাম্পশন করলাম সেটাই হচ্ছে 1 বিওটি। এবং তার জন্য আমাদেরকে ম্যাক্সিমাম 4 টাকা 75 পয়সা থেকে 7 টাকা 95 পয়সা পর্যন্ত আমাদেরকে ট্যারিফ চার্জ হিসেবে আমাদেরকে বিল পে করতে হয়। তাকে WBSCDCL, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেড। যখন ইন্টারভিউতে যাবে কিছু এরকম শর্ট ফর্ম থেকে তোমাদের ফুল ফর্ম জিজ্ঞাসা করবে, আবার কিছু ফুল ফর্ম দেবে, সেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মও জিজ্ঞাসা করবে। আবার অনেক জায়গায় দেখা থাকে WBTCA, তখন সেটাতে কী হবে? ওয়েস্ট বেঙ্গল ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেড। টি মানে ট্রান্সমিশন আর ডি ফর ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে আমরা যারা কনজিউমার, বাড়িতে যারা ডোমেস্টিক হয়, আর যেগুলো হচ্ছে বেসিক্যালি ট্রান্সমিটেড করার জন্য, মানে মনে করো 66,000 ভোল্টেজ থেকে 33,000 নিয়ে যাচ্ছি, অথবা 33,000 থেকে 11,000 নিয়ে যাচ্ছি, সেই সমস্ত জায়গাতে যে সমস্ত জিনিস লাগানো থাকবে সেগুলো হচ্ছে আমাদের, সেই লাইনটাই হচ্ছে আমাদের TCL বা ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেড। এবার হচ্ছে এই যে ডিভাইস আছে বা ইনস্ট্রুমেন্ট আছে, এই ইনস্ট্রুমেন্টের কথা আছে, এইটার নাম কি? মেগারের ফুল হোম কি? মেগা ওহম মিটার। মেগা ওহম মিটার, কারণ এর গায়ে দেখো বড় বড় করে লেখা রয়েছে এম ওহম। তাহলে বেসিক্যালি মেগা ওহম মানে হচ্ছে 1 লাখ ওহম। তার থেকে বেশি পরিমাণ ওহমকে যখন আমাদের মেজার করতে হবে, তখন আমরা এই ধরনের মিটার ইউজ করব, তখন আমাদের আর এই মিটারে কোনো কাজ করবে না। এটা হচ্ছে মিডিয়াম লেভেলের যে রেজিস্ট্যান্স আছে সেই মানগুলোকে মেজার করার জন্য। এটা হচ্ছে হাই টাইপের যে রেজিস্ট্যান্স আছে সেগুলোকে মেজার করার জন্য। আরেকটা আছে অনেক ছোট মাইক্রো অ্যাম্পিয়ার, মানে মাইক্রো লেভেলের যে সমস্ত রেজিস্টার আছে সেগুলো মেজার। তো সেইগুলো মেজার করার জন্য আমরা বেসিক্যালি হুইস্টন ব্রিজ বা কেলভিন ব্রিজকে কাজে লাগাই। কেলভিন ব্রিজ ছিল না আমাদের ফার্স্ট ইয়ারেতে? ছিল, কিন্তু তো দেখানো হয়নি আশা করি, কারণ আমাদের ওটা খারাপ হয়েছে, অবস্থা খুবই খারাপ। তো ওই কেলভিন ব্রিজ বা হুইস্টন ব্রিজ দিয়ে আমরা বেসিক্যালি মাইক্রো লেভেলের রেজিস্ট্যান্স বা লো লেভেল রেজিস্ট্যান্সকে মেজার করবো মাল্টিমিটার থ্রুতে, বা এখানে আমাদের বের করা নেই, সেগুলোর নাম হচ্ছে সিরিজ টাইপ ওহম মিটার এবং সান টাইপ ওহম মিটার। এই দু ধরনের ওহম মিটার দিয়ে আমরা মিডিয়াম লেভেলের সমস্ত রেজিস্ট্যান্সকে চেক করবো। আর আমাদের যে রয়েছে মেগা দিয়ে আমরা ম্যাক্সিমাম লেভেলে যে রেজিস্ট্যান্স আছে সেগুলোকে চেক করবো। গেল মেগার কেন ইউজ করা হয়? কি করতে? আর্থিং টেস্টের জন্য তো আর্থ টেস্টার আছে। শর্ট আছে কিনা দেখার জন্য তাহলে আমি সিরিজ টেস্টার নিয়ে দেখবো। মেগা নিয়ে যাবো, কারণ 500 টাকা দিয়ে বেশি করে দাম নিয়ে। ইনসুলেশন রেজিস্ট্যান্স, নট আর্থ রেজিস্ট্যান্স। আর্থ রেজিস্ট্যান্স চেক করার জন্য আর্থ চেকার আছে, যেটাকে বলা হয় আর্থ টেস্টার। আর এটার নাম হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টার। যেটা হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান হচ্ছে বেসিক্যালি মেগা ওহমে থাকে। যদি দুটো ওয়াইন্ডিং, সিঙ্গেল ফেজ ওয়াইন্ডিং, একটা ফেজ একটা নিউট্রাল, দুটো তার একই জায়গা দিয়ে পাস করছে, তাহলে এদের মধ্যে তো ইনসুলেশন থাকতে হবে। যদি এদের উপরে ওই প্লাস্টিকের কোটিংটা, PVC কোটিংটা না থাকে, তাহলে কি হবে? শর্ট হবে। তো এই নিউট্রাল একসঙ্গে 5 হয়ে যায়, শর্ট হবে। তাহলে সেখানে কারেন্টের পরিমাণ প্রায় 150-200 গুণ হয়ে যাবে। তাহলে এদের মধ্যে যাতে ইনসুলেট করা অবস্থায় থাকে, সেই কারণের জন্য ইনসুলেশন টেস্টার হিসেবে আমরা ওই মেগালকে ইউজ করে থাকি। কোনো ওয়াইন্ডিংয়ের মধ্যে বেসিক্যালি এই দুটো তারের মধ্যে, ফেজ এবং নিউট্রালের মধ্যে যে ইনসুলেশন থাকার রেজিস্ট্যান্স থাকার কথা, সেটা হচ্ছে মোর দ্যান 1 মেগা ওহম।
প্রায় 1 লাখ ওহমের কাছাকাছি একটা মান এই ক্ষেত মিটারের মধ্যে যদি ইনস্টলেশন করা থাকে সেই ইনস্টলেশনে থাকা সম্ভব। বুঝে গেল? তাহলে মেগার চলে গেল। এরপর দাও হলুদ কালারের মিটার তুলে দাও। দেখো এখানে লেখা রয়েছে ডিজিটাল লাক্স মিটার। লাক্স কিসের ইউনিট? ফ্লাক্স ডেনসিটি। ফ্লাক্স ডেনসিটি তো নয়, এটা হচ্ছে লুমিনিয়াস ফ্লাক্স ডেনসিটি, মানে আলোর ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স নয় কিন্তু, এটা হচ্ছে ফটো ফ্লাক্স। তাহলে এই মেশিনটার কি কাজ বেসিক্যালি? এটা যদি সুস্থ অবস্থায় থাকে, মানে যদি এটা হসপিটাল ফেরত না হয়ে থাকে, তাহলে পিছনে এটা ওপেন করার জায়গা আছে, ওপেন করলে এখানে দুটো পেন্সিল ব্যাটারি ছোটো ছোটো লাগবে। এবার এর ওপরে একটা সাদা অংশ করা আছে, একটা রিফ্লেক্টর বলা হয় এটাকে। এই রিফ্লেক্টরের ওপরে যখনই কোনো আলো এসে পড়বে তখন সেই আলোর ইন্টেন্সিটি কত আছে, মানে লুমিনাস ইন্টেন্সিটি কত আছে, তীব্রতা কত আছে, তীক্ষ্ণতা কত আছে, সেটা আমরা তখন এই স্ক্রিনে এখানে বিভিন্ন নাম্বারের মাধ্যমে শো করতে দেখতে পাবো। তাহলে লুমিনাস ইন্টেন্সিটি মেজার করার জন্য বেসিক্যালি আমরা লাক্স মিটার ব্যবহার করে থাকি। এই মিটারটার নাম বলো। দেখো গায়ে বড় বড় করে লেখা আছে, গায়ে বড় বড় করে লেখা আছে ফটো টাইপ, এখানে ডিজিটাল টেকোমিটার। ডিজিটাল টেকোমিটার বা এটাকে আমরা অনেক সময় অনেক জায়গায় শুনবে আরপিএম মিটার বলেও ডাকা হয়, আরপিএম মিটার। তো এর মধ্যে কিছুই এমন নেই। এখানে একটা লেজার লাইট করা আছে, 4টে ছোটো ছোটো পেন্সিল ব্যাটারি লাগবে। পেন্সিল ব্যাটারিগুলো ইনস্টল করলে এখানে একটা সুইচ দেওয়া আছে, মেমোরি সুইচ। এই মেমোরি সুইচটাকে আগে ক্লিয়ার করে নিতে হবে এবং এই ধারে একটা সুইচ দেওয়া আছে, এই সুইচটাকে চাপলে ব্যাটারি থাকলে এখান থেকে একটা লেজার লাইট সরু এই কাঁচটা ভেদ করে বাইরের দিকে বেরোবে। যেই মেশিনের স্পিড মানে রোটেশন মাপতে হবে, যে 1 মিনিটে সে কতবার রোটেট করতে পারছে, অর্থাৎ কোনো মোটরের যখন আরপিএম চেক করা হয় তখন ওই মোটরের যে মনে করে এটা হচ্ছে মোটরের স্যাপ, এই স্যাপটা ঘুরছে তো, স্যাপটার গায়ে ছোট্ট করে একটা কেটে ডবল সাইড যে টেপগুলো আমরা লাগাই ওরকম টেপের মধ্যে একটা রিফ্লেক্টর পাওয়া যায়। এক সাইডটা হচ্ছে আটা আর এক সাইডটা হচ্ছে সোনালি কালার বা রূপালি কালারের চকচক একটা সাইড করা আছে। যখনই এই লেজার লাইটটা গিয়ে ওই চকচকে অংশটার উপর টেপটার উপর পড়বে তখনই ওটা কতবার রোটেট হচ্ছে 1 মিনিটে সেটা সেই নাম্বারটা এখানে উঠে রাখে। এটার নাম হচ্ছে ডিজিটাল টেকোমিটার। ডিজিটালি দেখা যাবে, অ্যানালগ সিস্টেমে দেখা যাবে না, ডিজিটালি অক্ষরের মাধ্যমে আমরা দেখতে পারবো ও মিটার বা আরপিএম মিটার। এইবার দেখো এখানে কিছু ধরনের মিটার আমরা দেখতে পাচ্ছি, ওই 2 সাইডে মিটারটা ওইটাই দেখ। এখানে একরকম মিটার দেখতে পাচ্ছি, এর মিটারটার মধ্যেখানে লেখা রয়েছে cos phi। তাহলে cos phi কিসের, মানে cos phi কিসের জিনিসটা কি? পাওয়ার ফ্যাক্টর, তাই তো? ভোল্টেজ এবং কারেন্টের মধ্যেখানে যে অ্যাঙ্গেল তাকে যদি cos দিয়ে গুণ করা হয় সেটাই হচ্ছে cos phi, পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার ফ্যাক্টর কোনো লাইনে কত আছে সেটা মেজার করার জন্য আমরা এই cos phi মিটারকে কাজে লাগিয়ে থাকি। এই cos phi মিটারের এখানে দেখো 4টে টার্মিনাল আছে। আমাদের ওয়াট মিটার কানেকশন করার যে ফর্মুলা বা যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামও সেম টু সেম। এম এল সি বি, মেন, লোড, কারেন্ট, ভোল্টেজ। একটা হচ্ছে সিসি কয়েল হিসেবে কাজ করবে আর একটা হচ্ছে প্রেসার কয়েল হিসেবে কাজ করবে। এই কানেকশন যদি তোমাদের দেখতে হয় অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আপলোড অবস্থায় আছে, দেখে নেবে কীভাবে কানেকশন করা হচ্ছে। এবার দেখো এখানে কিছু অ্যাম্পিয়ার মিটার, ভোল্ট মিটার আছে। এটা দেখতে পাচ্ছি আমাদের ডায়নামোমিটার টাইপ ওয়াট মিটার। ভালো করে বুঝে নেবে এটা ওই ওয়াট মিটার বা কিলোওয়াট মিটার। এই যে কানেকশন, এই কানেকশন অনুযায়ী কানেকশন করতে হবে। এএমএস থেকে সি শর্ট করাতে হবে, এই থেকে ডাইরেক্ট ফেজ বের করে লোডে, বি থেকে বের করে দিয়ে নিউট্রালে, এবং এই নিউট্রাল এই সাপ্লাই নিউট্রালের সঙ্গে কানেক্টেড করে দিতে হবে। হলো, এটাও যেভাবে কানেকশন করতে হবে ওই ওখানে যে cos phi মিটার আছে সেম টু সেম কানেকশন করতে হবে। এটার নাম কি? ডাইনামো টাইপ। কি বলবে? ডাইনামো টাইপ কিলোওয়াট মিটার। ঠিক আছে, ডাইনামো টাইপ না বললে কিন্তু নামটা কাটা হয়ে যেতে পারে, কেউ ঠিক দিতে পারে, কেউ ভুল দিতে পারে। এবার হচ্ছে এইগুলো, এই যে মিটারগুলো দেখতে পাচ্ছি বেসিক্যালি এখানে অ্যাম্পিয়ার মিটার আছে আর ভোল্ট মিটার আছে, অ্যাম্পিয়ার মিটার এবং ভোল্ট মিটার। কিন্তু এখানে আমাদের ওপরে কিছু লেখা ছিল, সেই লেখাগুলো উঠে গেছে এখন। এখানে আমাদের কিছু লেখা দেখা যাচ্ছে, দেখো ডিসি মুভিং কয়েল টাইপ লেখা আছে না, ডিসি মুভিং কয়েল টাইপ। তাহলে যত রকম মিটার আমরা দেখছি বেসিক্যালি 2 রকম সিস্টেমের মাধ্যমে চলে। একটা হচ্ছে মুভিং কয়েল সিস্টেম এবং আরেকটা হচ্ছে মুভিং আয়রন সিস্টেম। এর যে ড্যাম্পিং সিস্টেমটা আছে, এই যে কাঁটাটা, এই কাঁটাটা তো 0তে ফিক্স থাকে। যখনই এটাকে সাপ্লাই দেওয়া হবে এই কারেন্ট গেলে কিছু কারেন্ট দেখাবে। এবার যখনই আমরা সাপ্লাইটাকে রিজেক্ট করে নেবো, যখন নিয়ে নেবো ফিডব্যাক থেকে, তখন কী করবে? কাঁটাটা আবার 0তে চলে আসবে। সেই 5-এ চলে গেল, 5-এ গিয়ে তো স্ট্যান্ড হবে না, তো 0তে ফিরে আসার কথা। তাহলে এই যে ড্যাম্পিং সিস্টেম, সেই ড্যাম্পিং সিস্টেম অনুযায়ী এখানে 2 রকমের ইনস্ট্রুমেন্ট হতে পারে। একটা হচ্ছে এমসি টাইপ মিটার, একটা হচ্ছে এমআই টাইপ মিটার। এমআই টাইপ মিটার মানে হচ্ছে মুভিং আয়রন, যেগুলোতে এসি ডিসি যে কোনো লাইনে আমি মেজার করতে পারবো। আর যদি এমসি টাইপ হয় তাহলে অনলি ডিসি সাপ্লাই যেগুলো দিয়ে চলছে সেই সমস্ত লাইনে মেজার করার জন্য এমসি টাইপ মিটার ব্যবহার করা। এবার কী করে বুঝবো যে সেটা ডিসি মেজার করবে না এসি মেজার করবে? এখানে মিটারের গায়েতে লম্বা দাগ কাটা আছে, তার মানে এটা হচ্ছে ডিসি অ্যাম্পিয়ার মিটার। যদি এখানে এরকম ঢেউ ধারানো দাগ থাকতো, ওয়েভ সিগন্যাল থাকতো, তাহলে এসি অ্যাম্পিয়ার মিটার। এবার দেখতে হবে যে এটা এমআই টাইপ না এমসি টাইপ। তাহলে 2 রকম চিহ্ন হয়। একটা চিহ্ন তোমরা
স্ক্রিনের এটা পেয়ে যাবে, সিম্বলটা পেয়ে যাবে। এখানে তোমাদের বলি দেখ একটা সিম্বল এখান থেকে নে, এখান থেকে একজন নে, দেখ এখানে MR65 সাইড লেখা আছে, তার একটা স্টার দেওয়া আছে। এই স্টারের পাশে দেখ একটা এরকম লম্বা টি আঁকা আছে, আবার একটা এরকম উল্টানো সি আঁকা, মাঝখানে একটা ডট দেওয়া আছে। যদি শুধুমাত্র ওই উল্টানো সি দিয়ে ডট দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে MC টাইপ, মানে মুভিং কয়েল টাইপ, তাহলে সেটা অনলি ডিসি পারপাস ইউজ হবে। আর যদি ওখানে একটা লম্বা টি এর মতো দাগ কাটা থাকে এবং সেই দাগটার গায়ে জিগজ্যাগ লাইন করা থাকে তাহলে সেটা হচ্ছে MI টাইপ, মানে মুভিং আয়রন টাইপ, যেটা হচ্ছে কি আমাদের AC DC দুই লাইনেই আমরা কাজ করাতে পারবো। এটার নাম কি? এটা বেসিক্যালি আর্মেচার। মেশিনের পার্ট। হ্যাঁ, এর নাম কি? আর্মেচার। এসি মেশিনের ক্ষেত্রে এই পার্টটার কি নাম হয়ে যায়? এসি মেশিনের ক্ষেত্রে এই পার্টের নাম কি হয়ে যায়? ওটা। আর ডিসির ক্ষেত্রে আর্মেচার। আর্মেচার কেন বলছি? যেহেতু সামনে এই সমস্ত সেগমেন্টগুলো রয়েছে, এখানে স্প্লিট ফিল করা আছে, সেগুলোর নাম বলছি আর্মেচার, আর ওখানে ওটা রোটারি হিসেবে আমরা নামকরণ করেছি। আচ্ছা, এরপরে আসি এই, তাহলে এই যে টুলসটা আমাদের ছিল এখানে, এই টুলসটা ছিল হচ্ছে আমাদের হ্যান্ড টুলস। এখানে কোনো পাওয়ার কাজে লাগাতে হচ্ছে না, এখানে আমাদের হাতের জোরের সঙ্গে সঙ্গেও ইলেকট্রিসিটি ফোর্সও এখানে কাজে লাগছে, দুটো ফোর্স কাজে লাগছে বলে এটার নাম হচ্ছে পাওয়ার টুল। বুঝে গেল কোনটা হ্যান্ড টুল কোনটা পাওয়ার টুল? তাহলে যদি তোমরা জিজ্ঞেস করে পাওয়ার টুল কাকে বলে, তাহলে তোমাদের বলতে হবে ইন হুইচ টু বোথ হিউম্যান এফোর্ট অ্যান্ড ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক্যাল পাওয়ার ইজ ওয়ার্ক বোথ বা টুগেদার, দিস ইজ কল্ড দ্য পাওয়ার টুল। তাহলে সেই ধরনের টুলকে আমাদের পাওয়ার টুল বলা হয়। এবার চলে আসি কয়েকটা ফাইল নিয়ে। এই ফাইলগুলো তোমরা আশা করি আগেও দেখেছো। দেখো এখানে এই যে ফাইলটা আছে, এই ফাইলটার কাটিংটা একটু একই রকম কাটিং। এর দাগগুলো ওপর থেকে নিচের দিকে এইভাবে কাটিং করা আছে, একটাই মাত্র কাটিং করা আছে, দুটো কাটিং নেই। সরু করে এরকমভাবে প্রচুর কাটিং করতে একদম এই টোটাল এই টিপ থেকে শুরু করে এই হিলের আগে পর্যন্ত কাটিং করা আছে। একটা ফাইলের কিন্তু অনেকগুলো পার্ট আছে, এই পার্টগুলোর নাম জানা আছে? এই ফাইলটা দেখবেন, এই যে ফাইলটা দেখছি, এই ফাইলটা হচ্ছে হাফ রাউন্ড ফাইল, রাউন্ড সেকশন করা আছে এবং মাঝখান থেকে কাটা হাফ রাউন্ড, সেটার নাম হচ্ছে হাফ রাউন্ড ফাইল। এই যে অংশটা এটার নাম হচ্ছে হ্যান্ডেল। এর সঙ্গে বেসিক্যালি আমাদের কাঠের হ্যান্ডেল বা এখনকার দিনে প্লাস্টিকের ছাদের হ্যান্ডেল এখানে দোকান থাকে, এটাকে ধরে আমরা কাজ করি। দেখো এই যে ফাইল, এই ফাইলের বেশ কিছুটা অংশতে কোনো কাঠ লাগানো নেই, যেখানে কাঠ লাগানো নেই এই অংশটাকে বলা হয় হিল, HEL হিল। এবং এর যে পোর্শনটাতে কাটিং লাগানো আছে সেটাকে বলা হয় নেক। এবং এর সামনের যে অংশটা সেটাকে বলা হয় টিপ, এবং সাইডের এই যে অংশটা এটাকে বলা হয় শোল্ডার, এইগুলো বলা হয় শোল্ডার। তাহলে এটা হচ্ছে হাফ রাউন্ড ফাইল, এটা হচ্ছে সিঙ্গেল কাট ফাইল, যদি অতদূর থেকে দেখা যাচ্ছে না, বিশদ জুম করছি পারতেছি না জানি না, সিঙ্গেল কাট ফাইল। এবং এটা হচ্ছে ডাবল কাট ফাইল, দুই মাঝে গায়ে যেরকম আঁশ থাকে, দুদিকে কাটিং করা, এদিকেও একটা দাগ করা আছে, আবার উল্টো দিকে এদিকেও দাগ করা আছে, ডেরার মতো দেখতে। বেসিক্যালি এটাকে বলা হয় সেকেন্ড কাট ফাইল। ডবল কাট বা সেকেন্ড কাট ফাইল বেসিক্যালি যে কোনো মেটালিক পিসকে বা উডেন পিসকে বেসিক্যালি আমরা যদি র্যাপ করতে হয় বা যদি আমাদের ঘষতে হয় বা যদি আমাদের ফাইলিং করতে হয়, তাহলে আমরা এই ধরনের মেটাল পিসে আমরা এই ধরনের ফাইল ইউজ করে থাকি। তাহলে মোটামুটি আমাদের সমস্ত টুল সেখান থেকে আমরা ডেসক্রাইব করে দিয়েছি। আর এখানে হ্যান্ড টুল কিছু নেই। আর এখানে রয়েছে আমাদের কতগুলো অটোমেশন সিস্টেমে ব্যবহার হওয়া কতগুলো ইনস্ট্রুমেন্ট বা ডিভাইস, এগুলোকে বলা হয় MCB টাইপ কন্ট্রাক্টর, সিঙ্গেল ফেজ কন্ট্রাক্টর। বেসিক্যালি একটা MDC কয়েলের মধ্যে থাকে এবং এর উপরে যেগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় অ্যাড অন ব্লক। এই অ্যাড অন ব্লক যদি না থাকে তাহলে কিন্তু আমরা কোনো কন্ট্রাক্টরের মধ্যে ইন্টারলকিং সিস্টেম তৈরি করতে পারবো না। মানে দুটো কন্ট্রাক্টর থেকে যদি একটা মোটরকে চালানো হয় তখন সেই ক্ষেত্রে এই কন্ট্রাক্টরকে যে অপারেট করছে, যদি এখানেও একজন অপারেটর আছে এটাকে অপারেট করতে যায়, তাহলে দুটো অপারেট একসাথে হতে পারবে না। এরকম কন্ডিশন তৈরি করার জন্য বেসিক্যালি কন্ট্রাক্টর ইউজ করা হয়। এছাড়া আমাদের এখানে রয়েছে আমাদের টাইমার, স্টার্ট ডেটটা টাইমার দেওয়া হয় এটাকে। স্টার্ট ডেটটা যে কোনো স্টার্টারে আমরা এই টাইমার ইউজ করে থাকি। মোটরটাকে ফার্স্ট 5 থেকে 7 সেকেন্ড স্টার্ট করার জন্য, দেন আফটার 7 সেকেন্ডস সেটাকে ডেটটা রান করার জন্য আমরা এই টাইমার ইউজ করে থাকি। তাহলে মোটামুটি এখান থেকে আমাদের সমস্ত কমপ্লিট। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাকলো। যদি তোমাদের কাছে ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে এবং যদি ভিডিওটা দেখে তোমরা কোনো ইনফরমেটিভ তথ্য পেয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবে। এবং তার সাথে সাথে এই ধরনেরই আরও ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ভিডিও বাংলা উপলব্ধি করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের দিন, ততক্ষণ পর্যন্ত সকলেই চোখ রাখো আমার চ্যানেলে, কারণ এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক দিনই কিন্তু আমরা এখানে CBT টেস্টের উপর যে সমস্ত MCQ যে কোশ্চেনগুলো আছে, নিমি মক টেস্ট বলো বা নিমি PDF, সেই পিডিএফগুলো কিন্তু আমরা সেখানে সলিউশন করছি। শুধু সলিউশন কিন্তু নয়, আমরা সেখানে তার সঙ্গে সঙ্গে পাশাপাশি তার কারেসপন্ডিং ডায়াগ্রামগুলো দিচ্ছি, যে ডায়াগ্রামগুলো থেকে তোমরা ওর অ্যান্সারটা চুজ নিজেরাই করতে পারবে। একবার দেখলে তোমাদের আর দ্বিতীয়বার সেটা করার দরকার হবে না। তো প্রতিদিন 7:45 ভালো করে চোখ রাখো। দেখা হচ্ছে পরের দিন। চলো আজকের মতো এটুকুই।